আইপিএল এর পরবর্তী সিজনগুলোর রিটেনশন লিস্ট এবং বাদবাকি যে নিয়মে পরিবর্তন এসেছে সেগুলো সব এলো। এন্ড পুরোটা দেখে আমাদের একটাই রিয়াকশন, ভাই এটা কি শশী থারুর লিখেছে? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? যদি আপনারাও আইপিএল এর পুরো রিটেনশন লিস্ট নিয়ে খুব ডাউটে আছেন, কনফিউজড আছেন, কি হয়েছে বুঝতে পারছেন না, রাতে ঘুম আসছে না, চোখের তলে ডার্ক সার্কেল পড়ে গেছে, তাহলে আমরা নির্মলা সীতারামনকে পাইনি, কিন্তু উই হ্যাভ দ্য নেক্সট বেস্ট থিং। আকাশ পাহাড়ি আমাদের সাথে আছে, আমাদের এক্সপার্ট অ্যানালিসিস্ট আকাশ পাহাড়ি। আকাশ আজকে আমাদের পুরো কনফিউশনটা ক্লিয়ার করে দেবে আইপিএল এর এই রিটেনশন নিয়ে, কি কি সব ঝামেলা, কি কি সব বাওয়াল, ভারতীয় প্লেয়াররা কি অতিরিক্ত ফেভার পাচ্ছে, নাকি ফরেন প্লেয়ারদের দিকে একটু বায়াসড আছে, না কি হচ্ছে, পুরো জিনিসটার আমরা একটা আইডিয়া পাবো। এবার আগেই বলে দিই, চারিদিকে অনেক রকমের কথা রটছে, সোশ্যাল মিডিয়ার যুগ তো, আমরা সবকিছু ট্র্যাক করছি না, আমরা শুধু ট্র্যাক করছি সেইগুলো যেগুলো আইপিএল অফিসিয়ালি বলেছে, গভর্নিং কমিটি বা গভর্নিং বডি যা বলবেন ওরা যেগুলো বলেছে সেইগুলো, শুধুমাত্র সেই পয়েন্টগুলো আমরা কভার করছি, আমরা কোনো রিউমার্সে যাচ্ছি না। আমার সাথে আজকে এখানে উপস্থিত আছে, আমার জায়গা অর্ধেকটা খেয়ে নিয়ে, শান্তনু দণ্ডপাত, আর আছে আকাশ, আকাশ পাহাড়ি। প্রথমেই তোর কাছে যাবো আমরা, কি মানে পুরো জিনিসটা নিয়ে ওভারঅল তোর ফিলিং কি, জাস্ট হালকা করে যদি একটা শুরু করতে পারিস। হ্যাঁ, ওভারঅল ফিলিং আই এম কোয়াইট অপটিমিস্টিক আর পজিটিভও বলতে গেলে, কারণ এমন অনেকগুলো নিয়ম এসেছে যেগুলো আমি খুব খুশি হয়েছি দেখে। অনেকদিন ধরেই সৌরদা তুমিও জানো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, মানে করেছি যে কিভাবে ওভারসিজ প্লেয়ার্সরা বেশি ফেভার পায় মিনি অকশনে। তো সেই জিনিসটাকে অ্যাড্রেস করা হয়েছে, আমরা আসবো সামনের সময় তো ওটা নিয়েও কথা বলবো। তারপরে আইপিএল, মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হওয়া সত্ত্বেও কিভাবে ইন্ডিয়ান প্লেয়াররা ওভারলুক হয়েছে আর কি এতদিন ধরে। তাছাড়া নতুন একটা নিয়ম এসছে যেখানে ম্যাচ ফিজ নিয়ে কথা বলছে, তো এরকম তিন চারটে নিয়ম তো যথেষ্ট পজিটিভ আসছে। এক দুটো কন্ট্রোভার্সিয়াল রুল ওখানে ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করা হচ্ছে, মানে করা শিওর। হয়েছে। তো সেটা আমরা কথা বলবো সেগুলো নিয়ে। আচ্ছা, হ্যাঁ, সবার ফার্স্টেই আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে দেখ, টোটাল পার্টস তো আছে 120 crores, হ্যাঁ, ঠিক আছে? হুম। এবার এর মধ্যে স্যালারি রিলেটেড কিরকম কি আছে, এবং আগের বছরগুলোর তুলনায় এটা কতটা কি ইমপ্রুভমেন্ট, যদি একটু বলিস। হ্যাঁ, তো স্যালারি ক্যাপের ভেতরে অনেক কিছু থাকে, পুরো তোমার অকশন প্রাইসটা থাকে আর ভেরিয়েবল পেমেন্ট গুলো থাকে যেগুলো প্লেয়ার্সদের হয়, ম্যানেজমেন্টদের হয়, সব কিছু নিয়ে। তো আচ্ছা, ওটা, এর মধ্যে কি মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান্স এর আম্পায়ার পেমেন্ট তার মধ্যে না ওটা, ইনক্লুডেড? না ওটার মধ্যে নয়, ওটা মোটা ভাই একটা টেবিলের অফ তলা দ্য দিয়েই দিয়ে অফ দ্য দেয়। রেকর্ডস। হ্যাঁ, অফ দ্য রেকর্ড। তো এটা 2024 সালে থেকে প্রায় তুমি বলতে পারো 50% বেড়েছে এবারে। আর গোটা সাইকেলে যদি তুমি ধরো, মানে 2025 থেকে 27, 3 বছরের সাইকেলে প্রায় 100%-এর কাছাকাছি যাচ্ছে। তো কোয়াইট আ ম্যাসিভ বুস্ট ফর আইপিএল কমিটি। টোটাল পাস যেমনটা তুমি বললে 120 কোটি টাকা, 2027-এ আচ্ছা, গিয়ে এটা থামবে কিন্তু 157 কোটি টাকায়। তো অনেকটাই বেশি। মানে ভারতের যদি ইনফ্লেশনের ইয়ে অনুযায়ী আমাদের স্যালারি গুলো এভাবে বাড়াতো, ডিএফিএ দিত আমাদের। যাই হোক, আজকে তাহলে আমরা কি জানি, আমরা রেড ক্যামেরা দিয়ে বা অন্য কিছু দিয়ে রেকর্ড ফেকর্ড করতাম। এনিওয়ে, শান্তনু, আম্পায়ার নিয়ে কথা হচ্ছিল, তোর কাছে আসতেই হয়। হ্যাঁ, রিটেনশন, যেটা নিয়ে চিরকাল আমাদের মতো সো কল্ড, আগেন আমি আরসিবি ফ্যান, সরি ফর দ্যাট, আমাদের মতো সো কল্ড ছোটখাটো আন্ডার অ্যাচিভিং যে ফ্র্যাঞ্চাইজি আছে, আমরা কমপ্লেন করে এসেছি চিরকাল যে রিটেনশন, এটা হচ্ছে যারা অলরেডি একটা কোর বিল্ড করে নিয়েছে তাদের এক্সট্রিমলি মানে ফেভারে আছে, ফেভার করবে, ফর হ্যাঁ। বেটার অ্যান্ড ফর, হ্যাঁ, ফর গুড অ্যান্ড ফর ব্যাড রিজনস, সব রকমই আছে। তো একদম। শান্তনু, এবারে সেই রিটেনশন ছিল সবচেয়ে বেশি ফোকাসে, ফলোড বাই এম এস ধোনি খেলবে কিনা। তো রিটেনশনের সেটাই আসছি আমরা পরে, রিটেনশনের ব্যাপারটাতে শান্তনু যদি একটু আলোকপাত করিস, কি হয়েছে রিটেনশন এবারে। যেটা প্রথমে বললে যে এমএস ধোনি খেলবে কিনা, এমএস ধোনি খেলবে। এমএস ধোনি না খেললে আইপিএল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আইপিএল হ্যাঁ, যখন চালু তো হয়েছিল তখনই এমএস ধোনি সাইন করে তো নিয়েছিল এটা কি যে আইপিএল, আমি যতদিন খেলবো ততদিন। শান্তনু রিসেন্টলি ডিপিএল হয়েছিল না, দিল্লি প্রিমিয়ার লিগ? এটাও কি ডিপিএল 2, ধোনি প্রিমিয়ার লিগ? এটা এখন এটা শুরু থেকে হয়ে আসছে, ঠিক আছে? মিস্টার আইপিএল এমএস এনিওয়ে, ধোনি। এনিওয়ে, প্লিজ এক্সপ্লেন দ্য রুলস।
তো মেইনলি অকশনের জন্য এটুকু ধরে রাখুন যে অকশনের জন্য টাকা থাকছে 120 কোটি টাকা। এবারে প্লেয়ার রিটেন করতে পারবেন আপনি 5টা, যদি রিটেন করতে চান ম্যাক্সিমাম 5টা, বা যদি আমি উল্টো দিক দিয়ে বলি আরটিএম আপনি করতে পারবেন 6টা। এবারে যদি আপনি 5টা প্লেয়ার রিটেন করেন তাহলে আপনি আরটিএম করতে পারবেন একটা, যদি 4টা রিটেন করলে তাহলে আরটিএম দুটো, একই রকম ভাবে যদি আপনি কোনো রিটেনশন না রাখেন আপনি আরটিএম পাবেন 6টা। এবারে এখানে বলে রাখি যে রিটেনশন গুলো হচ্ছে, যদি আমি 5টা প্লেয়ার রিটেন করি তাহলে আমার, আচ্ছা রিটেনশন যে 5টা প্লেয়ার করবো, আগে যেমন ছিল আমাদের 3টে ইন্ডিয়ান 2টো ওভারসিজ, বা তার আরেকবার ছিল 4টে ইন্ডিয়ান 1টা ওভারসিজ। এবারে কিন্তু সেই জিনিসটা নেই, এবারে হয়েছে কি, এবারে আপনি যটা খুশি ফরেন প্লেয়ার রাখতে পারেন আর যটা খুশি ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার রাখতে পারেন। আনক্যাপ্টের জন্য আলাদা পার্স করেছে। ক্যাপ্টের জন্য বলে রাখি, ক্যাপ্টে ফার্স্ট যে রিটেনশন হবে সেটা 18 কোটি, সেকেন্ড রিটেনশন হবে যেটা সেটা 14 কোটি, থার্ড রিটেনশন 11 কোটি। এইবারে টুইস্ট, ফোর্থ অ্যান্ড ফাইভ রিটেনশনের জন্য আপনার বিসিসিআই একটা দারুণ, মানে আইপিএল গভর্নেন্স কমিটি একটা দারুণ রুল নিয়ে এসছে, যেটা অপশনকে আরো বেশি রোমাঞ্চকর করে দেবে। যেটা ফোর্থ রিটেনশনের জন্য এবারে টাকা দিতে হবে 18 কোটি, 18 কোটি, এবং ফিফথ রিটেনশনের জন্য হবে 14 কোটি। এটা আমি অনেক কিছু বলে দিলাম বেসিক জিনিসগুলো। পাহাড়িদা, এটা কেন করা হয়েছে এক্সপ্লেন করো। হ্যাঁ, এন্ড কেন তো এটা মুম্বাইয়ের ফেভারে? তো বেসিক্যালি এটা দুটো মেজর কারণ আছে যে কারণে এটা করা হয়েছে। প্রথম কারণ হচ্ছে টু মেক দ্য আইপিএল ভিউইং এক্সপিরিয়েন্স বেটার, যাতে প্রত্যেকটা টিম তাদের স্ট্র্যাটেজি ভালো করে করতে পারে। এবং আমরা যদি দেখি তাহলে শান্তনু যেরকম ভাবে বললো 5টা প্লেয়ারের প্রতি বা 6টা প্লেয়ারের প্রতি আমরা যদি দেখি কোনো টিম 79 কোটি টাকা খরচ করে ফেলে, তাহলে অকশন শুরু হওয়ার সময় ওদের কাছে টাকা থাকবে 41 কোটি টাকা। সেটা যথেষ্ট কম। একটা স্কোয়াড পুরোপুরি তৈরি করতে গেলে 18 জন মিনিমাম লাগে, এবং ম্যাক্সিমাম ওটা 25 জন, 18 থেকে 25 জন। তো কেউ যদি মিনিমামও গঠন করতে চায় তার ক্ষেত্রেও ব্যাপারটা ডাইসি হবে। তো সেই জন্য অনেকেই চাইবে না পুরো 6টা প্লেয়ার যেরকম ভাবে বলা হয়েছে, বা শান্তনু বললো 5+1 ওই রুলটাকে ইউজ করতে। তারা চাইবে বেশিরভাগ ইদার ওরা আরটিএম ইউজ করতে, না হলে আনক্যাপ প্লেয়ারের দিকে বেশি ফোকাস করতে, যাদের কাছে ভালো ভালো প্রুভেন আনক্যাপ প্লেয়ার আছে। তো এনিওয়ে অপশন স্ট্র্যাটেজিটাকে বেটার করবে, এবং অনেক টিম একটু বেশি ভাববে যে তারা তাদের কোর টিমকে রাখতে চাইবে কিনা। কারণ কোর টিমকে যদি রাখতে হয় সেক্ষেত্রে তাদের ফোর্থ রিটেনশন, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি মুম্বাই ইন্ডিয়ান্স, শান্তনু ফ্যান, প্লিজ ডোন্ট মাইন্ড ব্রো। তো মুম্বাই ইন্ডিয়ান্স এর যদি ফোর্থ রিটেনশন, আপনি ধরুন যদি রোহিত শর্মাই যদি ধরুন হয়, এখন ক্যাপ্টেন নেই, যদি রোহিত শর্মাকেই ওরা ফোর্থ রিটেনশন হিসেবে চুজ করতে চায় এবং এগ্রিমেন্ট করে ফেলে, তো সেক্ষেত্রে ওরা 18 কোটি টাকা রোহিত শর্মার জন্য ব্যয় করবে, তাই তো? তো সেই রোহিত শর্মা যদি ওরা রিটেন না করতে চায় এবং রোহিত শর্মাকে যদি রিলিজ করে দেয় এবং রোহিত শর্মা যদি অপশনে ওঠে, সেক্ষেত্রে তারা আরটিএম এর অপশন পাবে, কারণ ও কিন্তু পিওর ব্যাটার আর ওর কিন্তু বয়স বাড়ছে। সেক্ষেত্রে 18 কোটি টাকা উঠবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না, যতই ব্র্যান্ড ভ্যালু থাকুক না কেন। তো সেটা তখন তারা আরটিএম ইউজ করার একটা অপশন পাবে, আর না হলে তার থেকে কম দামে পেয়ে যেতে পারে। তো সেই স্ট্র্যাটেজি গুলো এটা হেল্প করবে। আর সেকেন্ড হচ্ছে, যদি প্রত্যেকটা টিমই 6টা করে প্লেয়ার মানে আগের থেকে মানে ডিক্লেয়ার করে দেয়, তাহলে 7টা প্রিমিয়াম প্লেয়ার কিন্তু অপশনে উঠবে না। আর সেটা কিন্তু ক্ষতি করবে আইপিএল কেই, মানে ব্রডকাস্টিং সেন্সে বলুন, মার্কেটিং সেন্সে বলুন, সব দিক থেকে। তো সেটা কখনোই আইপিএল চাইবে না যে সেটা হোক, আর সেটা হবেও না। আমরা পুরোপুরি শিওর যে কখনোই 10টা টিম তাদের কোর মেম্বারদেরকে নিয়ে এগোবে না। এবং যারা যারা ভালো খেলেছে, যেমন কেকেআর, এসআরএইচ, আরসিবি বা আরআর, বিশেষ করে আরআরই বলবো, লাস্ট সাইকেলে 3-4টে বছরের মধ্যে অনেকবার কোয়ালিফাই করেছে এইসব টিমগুলো। এসআরএইচ একবার করে ফাইনাল উঠেছে, বাকিদের কথা বলছি। তো এরা চাইছে যে কোর টিমকে ধরে রাখতে, 4-5 জনকে এরা রিটেন করবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হবে। আচ্ছা, বাকিদের মানে আরসিবির কথাই মোস্টলি বলা হচ্ছে এবার। ব্যাপার হচ্ছে, কেন, শুরুতেই বলেছিলাম যে তোমরা তো এই অনেকবারই কোয়ালিফাই করেছো লাস্ট 4-5 বছর। ভাই পার্টিসিপেশন প্রাইজ নিতে আসেন কি কেন, কেউ? তোমাদের লিডার অফকোর্স বিরাট কোহলি হ্যাজ কাম অন রেকর্ড এন্ড সেড দ্যাট থার্ড বেস্ট টিম ইন দ্য লিগ। সো আমরা এখানে আরসিবি বিচিং করার জন্য বসিনি, প্লিজ গো অন গাইজ। আচ্ছা, তো এবার শুরুতেই বলেছিলাম যে এবারে আইপিএল এর রিটেনশন পলিসিটা যেন শশী থারুরকে দিয়ে লেখানো হয়েছে। তো সেইটার উপর আসছি। কারণ এই রিটেন প্লেয়ার 1 আমরা দেখলাম 18 ক্রোর্স, আবার রিটেন প্লেয়ার 4 দেখছি আমরা 18 ক্রোর্স।
তাহলে এটার মানে কি দাঁড়ালো? এবং কোন প্লেয়ার কি তাহলে 18 কোটির বেশিতে কেনা যাবে না? পাহাড়ি না, একটু যদি জিনিসটা আমাদের খোলসা করিস। অবশ্যই কেনা যাবে। এই নিয়মটা আগেও ছিল, তুমি চাইলে হুম। তাকে ফার্স্ট রিটেনশনের যে অ্যামাউন্টটা অ্যালটেড তার থেকে বেশি তুমি দিতেই পারো, কিন্তু সেটা তোমার টোটাল পার্স থেকেই বাদ যাবে এবং ইভেনচুয়ালি তোমাকে ওটা হেল্প করবে না, তোমার টিম গঠনের ক্ষেত্রে তোমাকে ক্ষতিই করবে। যেমন সাপোজ দ্যাট আরসিবি চাইছে বিরাট কোহলিকে 20 কোটি টাকা দিয়ে রাখতে, তো ফার্স্ট রিটেনশন, তো ওকে যদি 20 কোটি টাকা দিয়ে রাখে তাহলে ওদের 120 কোটি টাকা থেকে 20 কোটি টাকা বাদ যাবে, সুতরাং ওদেরকে এটা কোনোভাবে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে না, বরঞ্চ ডিসঅ্যাডভান্টেজ দেবে। এবং আরসিবি যেহেতু টিম গঠনের ক্ষেত্রে ওদের বারবার অপশনে প্রবলেম কতটা হয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো, তো সুতরাং তারা কখনোই চাইবে না এটা করতে। বাট ইফ এনি টিম ওয়ান্ট, দে ক্যান। আচ্ছা, স্পিকিং অফ আরসিবি, স্পিকিং অফ কমপ্লিকেশনস রিলেটেড রিটেন ফার্স্ট প্লেয়ার, কে এল রাহুলকে নিয়ে আগের বার যেরকম একটা ইয়ে হলো যখন ও টিম ছেড়ে চলে গেল, মানে ইয়ের জন্য এক্সট্রা টাকা পয়সার ব্যাপারে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, তো সেই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য এবারে রিটেনশনে কি কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়েছে, বা ওইরকম নাকি ওর চেয়েও বেশি কমপ্লিকেটেড কিছু আমরা ফেস করতে পারি? এটা জাস্ট আগেরটা উপরে বিল্ড করে আমি তোকে জিজ্ঞেস করছি। এই সময় যা যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে তাতে অনেক কিছু কমপ্লিকেশন আসতে পারে। এই সেন্সে আসতে পারে, তুমি যদি রাজস্থান রয়্যালস এর কথা দেখো তাহলে ওখানে কিন্তু অনেক প্রুভেন ইন্ডিয়ান প্লেয়ার্স আছে, কিন্তু তারা কেউই খুব বেশি দিন ইন্ডিয়ান মানে ইন্টারন্যাশনাল সার্কিটে খেলেনি, কিন্তু অ্যাজ দে আর প্রুভেন তারা তো এটা বলতেই পারে যে আমরা ডিমান্ড করছি আমাদেরকে এত টাকা দিয়ে রাখা হোক, তাই না? করতেই পারে। হুম Yashasvi Jaiswal হুম can demand that he wants to be the second retention or third retention যদি সঞ্জু স্যামসনকে ওরা ফার্স্ট করে, তাই তো? সেকেন্ড রিটেনশন মানে 14 কোটি টাকা। তো ডু ইউ থিঙ্ক দ্যাট ইন এ মেগা অকশন এ প্লেয়ার ব্যাটসম্যান, প্রপার ব্যাটসম্যান, ইম্প্যাক্টফুল থাকবে? উই ডোন্ট এক্সপেক্ট ইয়াশাসভি জয়সওয়াল টু বোল, রাইট? তো জয়সওয়াল ওখানে বল করবে, তার প্রিয় ব্যাটার হচ্ছে, তো প্রিয় ব্যাটারের জন্য কখনো 14 কোটি টাকা উঠতো? নিশ্চয়ই উঠতো না। এইখানে এই সমস্ত কমপ্লিকেশন গুলো প্রচুর পরিমাণে কাজ করবে বিভিন্ন টিমের ক্ষেত্রে। বেসিক্যালি আমি আর এর এক্সাম্পলটা দিলাম কারণ ওদের যে ইন্ডিয়ান কোরটা ওটা অনেকটা বেশি স্ট্রং। হুম। আচ্ছা, এবার শান্তনুর কাছে আসবো। শান্তনু, এবারে আমরা রিটেনশন তো হলো, এবারে রাইট টু ম্যাচ আরটিএম কার্ড, সেইটা হচ্ছে মানে যখন আমাদের অকশন চলে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস, যে কি হবে এইটা নিয়ে একটা খুব সাসপেন্স থাকে। তো এবারে রাইট টু ম্যাচ কার্ডে কি চেঞ্জ হয়েছে, এবং মানে জিনিসটা ইমপ্রুভ করেছে নাকি আরো খারাপের দিকে গেছে, কি হয়েছে, কি রকম মনে হয়? তুই যদি একটু এক্সপ্লেন করিস আমাকে। যেটা বললাম, আরটিএম 6টা রাখা যেতে পারে, যদি কেউ কাউকে রিটার্ন না করে তাহলে ম্যাক্সিমাম 6টা রাখা যেতে পারে। এবারে জিনিসটা এরকম করেছে যে আরটিএম এ আমরা আগের বার যেগুলো দেখতাম, তোমার কেউ একজন হাই স্পিড দিয়ে দিল, তারপর তাকেই অন্য মানে যেটা প্যারেন্ট ফ্র্যাঞ্চাইজি, মানে ধরো আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো মার্কারামকে ছেড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আগের বার অব্দি কি হতো, ধরো আরসিবি তাকে কেনার জন্য বিড করলো 7 কোটি 8 কোটি কিছু একটা, তো এসআরএইচ কে ওরা চান্স দেওয়া হতো যে আপনারা আরটিএম ইউজ করতে চান কিনা, তো ওরা যদি আরটিএম কার্ড তুলতো তাহলে তাদেরকে দিয়ে দেওয়া হতো ওই দামটাতেই যেটাতে আরসিবি তাদের ফাইনাল বিড দিয়েছিল। এবারে সেটা চেঞ্জ করা হয়েছে। ওটা আমি দেখতাম যে প্রত্যেকবার সবাই লক্ষ্য করতো যে ওটার জন্য এত দূর অব্দি গেল, প্রায় 12 কোটি 13 কোটি প্লেয়ারের জন্য চলে যায় লড়াই করে করে, তারপর জাস্ট একটা সুযোগই সেটা হাতছাড়া হয়ে যায়। তো দ্যাট ওয়াজ আমার মনে হয়েছিল, বা সবারই মনে হতে পারে যে আনফেয়ার। এবারে সেটা চেঞ্জ করেছে। চেঞ্জ করে কি করেছে, যে আরটিএম তো ওরা বললো দ্যাট প্রথমবারে যখন তুলবে তখন সেটা একটা ওয়ার্নিং এর মতন হবে যে আমরা তাকে নিয়ে নিতে পারি। তো তখন আরসিবি কে আরেকটা সুযোগ দেওয়া হবে যে আপনারা আরো একটা বিড তুলতে পারেন। ধরুন 8 কোটিতে আপনারা থেমে গেছেন, সানরাইজার্স আরেকবার বিড মানে ওরা আরটিএম শো করেছে, আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হতে পারে, আপনি 8 কোটি 25 লাখ শো করুন। তারপরে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ আরটিএম দেখায় তখন প্লেয়ারটা হায়দ্রাবাদের কাছে যাবে, নইলে সেটা আরসিবির কাছে আসছে। এটা একটা স্লাইড চেঞ্জ করা হয়েছে, আর আই থিঙ্ক এটা একটা ভালো জিনিস যে প্লেয়ারকে একবারে না নিয়ে নিয়ে তার জন্য একটা ওয়ার্নিং দেওয়া। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যা যা নতুন রুল ইমপ্লিমেন্টেশন হয়েছে সেটার থেকে একটা জিনিস স্পষ্ট যে আইপিএল গভর্নমেন্ট কমিটি চাইছে প্রত্যেকটা মানে ফ্র্যাঞ্চাইজ যেন বেশি পরিমাণে ব্রেন ইউজ করে রাদার দেন স্ট্যাটস। এটা সে তো ভালো জিনিস। হ্যাঁ, আচ্ছা, এরপর একটা জিনিস আমরা বারবার প্রত্যেক আইপিএল এ দেখি, ফ্রাস্ট্রেটিং লাগে আমাদের খুবই, ঠিক আছে, এন্ড মোস্টলি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা বলে, হ্যাঁ সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে হঠাৎ করে ওদের দেশপ্রেম জেগে ওঠে হ্যান ত্যান, এন্ড ওরা জাস্ট লাইক দ্যাট ড্রপ করে দেয় নিজেদের
পুরো টুর্নামেন্ট থেকে, কিংবা কখনো ইয়ে থেকে, মিনি অকশন থেকে হঠাৎ করে কিছু না জানিয়ে হুম। এইরকম একটা জিনিস করে। ঠিক আছে, একটা কেওস সৃষ্টি করে। এবার আমরা যতই ইন্টারন্যাশনালের হয়ে আমরা চ্যাম্পিয়নিং করি, কিন্তু দিনের শেষে যখন যে টুর্নামেন্টটা দেখছি আমরা চাইবো সেই টুর্নামেন্টটা বেস্ট ইয়েতেই হোক। ঠিক আছে, এবং আইপিএল এ পূর্ণ, হ্যাঁ, আইপিএল এ পূর্ণ অধিকার আছে তাদের এগেনস্টে নিজেদের মতো করে স্টেপ নেওয়ার। আই এম নট সেইং যে ওদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে বা কিছু, বাট ব্যবস্থা করার ওদের একটা অধিকার আছে। তো এবারে সেই রিলেটেড কিছু স্টেপ তারা নিয়েছে। তো সেই স্টেপ গুলো কি আকাশ? হ্যাঁ, তো যেটা আমরা সচরাচর দেখতাম, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এই দুটো দেশের প্লেয়াররাই সবচেয়ে বেশি এইটার ফায়দা তুলতো, এই লুপহোলটা। ওরা কি করতো, ওরা জেনারেলি যে সিজনটাই অ্যাসেস থাকতো, সেটা ইংল্যান্ডে হোক বা অস্ট্রেলিয়াতে হোক, আগে চলে যাওয়ার বাহানা দেখাতো, সেই জন্য মেগা অকশনে নাম দিত না। বা যদি অস্ট্রেলিয়াতে হওয়া অ্যাসেস হতো, তাহলে মেগা অকশনে নাম দেখাতো না, বলতো আমরা এখন রেস্ট নিচ্ছি, নিজের বডিকে ইয়ে করছি, ফিট রাখছি, যাতে আসছে ভালো পারফর্ম করতে পারি, দিয়ে মিনি অকশনে আসছে। মিনি অকশনে যেহেতু ছোট মানে প্লেয়ার পুল, তাই ওরা বেশি টাকা নিয়ে বেরিয়ে যেত, যেহেতু ওদের একটা ব্র্যান্ড থাকে, যেহেতু ওরা একটা বড় নাম, অস্ট্রেলিয়ান আর ইংলিশ প্লেয়ার্স। তো সেটা যাতে না হয়, আর সেটার জন্য প্রচুর পরিমাণে কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে টিম, অনেক ফ্র্যাঞ্চাইজ, তাদের টিম যে স্ট্রাকচার সেটাকে মানে সেটা স্যাক্রিফাইস হয়েছে, তাদের গেম প্ল্যান গুলো মানে অনেকটাই আমি তো বলবো ওগুলো এফেক্টেড হয়েছে। তো সেই কারণেই ওটাকে করার জন্য অ্যাড্রেস করেছে তোমার আইপিএল কমিটি। তো ওরা বলছে যে তুমি যদি মেগা অকশনের রেজিস্ট্রেশন করো, তাহলে তো তুমি অটোমেটিক্যালি উইল বি এলিজিবল ফর দ্য মিনি অকশন। ইউ কান্ট স্কিপ দ্য মেগা অকশন টু বি এলিজিবল ফর দ্য মিনি অকশন। মানে আগের মতো তুমি মেগা অকশন স্কিপ করে মিনি অকশন রেজিস্টার করতে পারবে না, তোমাকে অ্যালাউ করা হবে না। এবং তুমি যদি বিক্রি হয়ে যাওয়ার পরে আইপিএল শুরুর আগে বলো যে না, তুমি কোনো পার্সোনাল রিজনস এর জন্য আসতে পারছো না, যদি ইনজুরি হয়, তাহলে সেটা পুরোপুরি যাচাই করা হবে। তাছাড়া কোনো পার্সোনাল রিজনস এর অনেকে তো হয় যারা তাদের, মানে যেরকম আমি এক্সাম্পল যদি বলি, স্টিভ স্মিথ 2 কোটি টাকায় বিক্রি হয়েছে। তো তার কাছে মনে হচ্ছে 2 কোটি টাকার জন্য সে 2 মাস বেঞ্চে বসতে রাজি নেই, সেই জন্য সে এলো না। তো এই সমস্ত সিনারিও গুলো যাতে অ্যাভয়েড করা যায়, তাই জন্য তারা বলেছে যে এটা যদি কেউ করে, কোনো পার্সোনাল রিজন দেখায় বা কোনো যদি ভ্যালিড রিজন না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে 2 বছরের জন্য ব্যান করা হবে। তার মানে সাবসিকুয়েন্ট 2 years অফ মিনি অপশন দে কান্ট পার্টিসিপেট অর রেজিস্টার দেমসেলভস। আচ্ছা, আমি ভ্যালি আমি শুনলাম এই রুলটার নাম নাকি দিয়েছে জেসার রয় রুল। হ্যাঁ, মানে হ্যাঁ, জেসার রয়ের মতন প্লেয়াররা এবারে এসে আর কেকেআর কে মানে জেতাতে পারবে না আইপিএল। না, আর এই আচ্ছা, বছর জিতে গেছি আমরা এমনিতে। হ্যাঁ, তো কেকেআর কে আইপিএল এ জেতানোর টপিক থেকে এবং ইয়ে থেকে, মিনি অকশন থেকে যে কথাটা উঠে আসছে, তাহলে পাহাড়ি কি বলছিস? স্টার্কের রেকর্ডটা তাহলে আর কেউ ভাঙতে পারবে না? এই যে কত তোরা 25.75 crores দিয়ে কিনলি, আর আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা তো ছিল না। তো এই রেকর্ডটা কি, এটা কি আর ভাঙবে না ভাঙবে না? সেরকম কি কোনো নিয়ম কানুন হচ্ছে? এই রেকর্ড তোমাদের এক সেকেন্ড, তোমাদের টাকা পয়সা ছিল না মানে? তোমরা গেছো, তোমরা কি বলে আলজারি জোসেফকে দিয়েছো 11 কোটি। তোমাদের টাকা পয়সা নিয়ে কি বলছো? তোমরা না, যে ওদের কাউকে যা তো খুশি টাকা দিতে পারো, ওদের তোমরা তো বছরের পর বছর টাকা খরচ ওদের করছি, তো যেগুলোকে কেউ ওদের তো সচরাচর মানে ব্যাটিং ডিস্ট্রাকশন থাকে, এবারে বোলিং ডিস্ট্রাকশন ছিল। আলজারি, ফার্গুসন শান্তনু, আর টপলি। আলজারি জোসেফ লিটারেলি তোর ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার্স। হোয়াট আর ইউ সেইং? ওকে, ওকে, পাহাড়ি, বল কামিং তাহলে। ব্যাক টু দ্য টপিক। ইয়েস, যেটা জিজ্ঞেস করলো, হ্যাঁ, রেকর্ড হ্যাঁ, ভাঙবে ইন টার্মস অফ মানি, দ্য রেকর্ড ক্যান বি অর উইল বি ব্রোকেন ফর শিওর। কিন্তু যেটা রুলটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে, আমি এটাকে সিম্পল ওয়েতে বুঝিয়ে বলতে চাইছি, সেটা হচ্ছে যে ধরো ইয়েস প্লিজ। এইবারে এইবারে মেগা অকশনের আগে 31 তারিখ লাস্ট ডেট। তো প্রত্যেকে রিটার্নস এর লিস্ট জমা দেবে। তো ধরো যে এইবারে বিরাট কোহলিকে আরসিবি 20 কোটি টাকা দিয়ে রিটার্ন করবে, ঠিক আছে। এবং আমরা দেখলাম মেগা অকশনে সব থেকে বেশি দামে কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ার বিক্রি হয়েছে 19 কোটি টাকাতে বা 18 কোটি টাকাতে। এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাই ধরা হবে। পরের বছরের মিনি অকশনে কোনো ওভারসিজ প্লেয়ারের হাইয়েস্ট বাজেট বা স্যালারি ক্যাপ, মানে হচ্ছে পরের বছর প্যাট কামিন্স যদি 25 কোটি টাকা দিয়ে, মিনি অকশনে বলছি, যদি এবারে মেগা অকশনে কেউ নিল এবং ওকে ছেড়ে দিল, প্যাট কামিন্স আবার আসবে, রেজিস্টার করবে, যেহেতু রুল চেঞ্জ হয়েছে, না হলে খেলতে পারবেন। রেজিস্টার করলো মিনি অকশন দিয়ে, প্যাট কামিন্স কে কেউ ধরো 26 কোটি টাকা দিয়ে কিনলো, যেমনটা তুমি বললে স্টার্কের রেকর্ড ভেঙে গেল, স্টার্কের রেকর্ড। কিন্তু প্যাট কামিন্স 26 কোটি টাকা পাবে না, প্যাট কামিন্স কত টাকা পাবে? 19 কোটি টাকা। কেন?
কারণ এই রুলটা ইন্ডিয়ানদের মানে এক্সট্রা যাতে ওরা ইন্ডিয়ান প্লেয়াররা মোটিভেশন পায় আর বিদেশিরা এটাকে এক্সপ্লয়েট করতে না পারে, সেই জন্যই কারোর সেকেন্ড রুল মানে সেকেন্ড পয়েন্ট এটা। তার কারণ তার মানে হচ্ছে যে এই দুটোর মধ্যে যেমন বিরাট কোহলিকে হাইয়েস্ট দামে রিটেন করা হয়েছে, আর এই যে কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ার যাকে সবচেয়ে বেশি দামে কেনা হয়েছে, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাকেই ধরা হবে, সেটাই হাইয়েস্ট। তার বেশি কোনো বিদেশি প্লেয়ার মিনি অপশনে পেতে পারবে না। যদি বিড তার প্রতি তাহলে 28 কোটি 30 কোটি 35 কোটি অব্দিও যায়, ওই মিনিমাম অ্যামাউন্টটাই সে পাবে। বাকি টাকাটা বিসিসিআই বলছে অ্যাকর্ডিং টু জায়সা যে সেটা ইনফ্রাস্ট্রাকচারে ইউজ গাছ হবে। লাগাবো। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার বা আমরা যেরকম দেখছি কানপুরে দুদিন তো খেলা হলো না, বৃষ্টি না হওয়া সত্ত্বেও, তো এইসব কাজে লাগবে বলে তো বোঝা যাচ্ছে, দেখা যাক কি হয়। তাহলে বাকি যে টাকাটা রইলো, ধরো 26 কোটি টাকা বিড করলো কেউ হুম একজন, হুম হুম তো 19 কোটি পাচ্ছে তোমার প্যাট কামিন্স, বাকি Of যে course. 7 কোটি টাকা, ওই টাকাটা কি ডিডাকশন হবে তো নাকি ওদের পার্স রিডাকশন থেকে? হবে, ওদের পার্স থেকে রিডাকশন হবে এবং বিসিসিআই এর কাছে যাবে। আইপিএল কমিটির কাছে কিন্তু আচ্ছা নয়, বিসিসিআই এর কাছে। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস সবসময় শুনেছি যে হুম আমাদের ভারতীয়দের স্বভাব আছে তেলা মাথায় তেল দেওয়ার, ঠিক আছে? হুম তো সেই রকম হিসেবে অফকোর্স যারা কোটি কোটি টাকা কামাচ্ছে তাদের একটু ম্যাচ ফিও না দিলে কি আর হয়? ঠিক আছে, তো তাদেরকে আমরা ওই জন্য একটা চেরি দেওয়া হচ্ছে কেকের ওপর। হুম সেটা হচ্ছে পার ম্যাচ 7.5 লাখ টাকা করে দেওয়া হবে 12 জন প্লেয়ারকে। একদম। এবারে নতুন নিয়ম হয়েছে, এটা হচ্ছে ম্যাচ ফি। হুম হ্যাঁ, এই কন্ট্রাক্টেড অ্যামাউন্টের উপরে এটা চাপবে, ঠিক আছে, Exactly. ভালো কথা। হুম এরপর তো এই যে 12টা প্লেয়ার, 11+1 ইম্প্যাক্ট প্লেয়ার, তো শান্তনু ইম্প্যাক্ট প্লেয়ার এবারে কি রুলটা থাকছে না উঠে যাচ্ছে, কি হচ্ছে? আনফরচুনেটলি এবারে রুলটা থাকছে, এটা আমাদের আরো সহ্য করতে হবে। 3 বছর বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলে জানি না কেন মনে হয়েছে এটা নাকি মানে স্পেক্টেড, মানে দর্শকদের জন্য এটা বিশাল নাকি এন্টারটেনিং। কারা দর্শক, তাহলে সেই দর্শকদের লিস্টে আমরা পড়ি না। আমি বলি তুমি পড়ো? আরসিবি ফ্যানরা পড়ে অবভিয়াসলি। যাই হোক, তো এবারেও থাকছে এটা ইম্প্যাক্ট রুলটা। তো যেটা স্যালারি ক্যাপের কথা বললো সেটা প্রত্যেক দিন তো 12টা করে প্লেয়ার খেলছে এখন। তো যে 12টা প্লেয়ার খেলছে মানে প্লেইং 11-এর 11টা প্লাস যে একজন আনকেপ প্লেয়ার খেলছে, ইম্প্যাক্ট। তাদেরকে যে প্রত্যেকটা ম্যাচ অনুযায়ী 7.5 লাখ টাকা করে দেওয়া হবে। অ্যান্ড সেটা যদি তারা 14টা ম্যাচ খেলে তাহলে 1 কোটি টাকা সেখান থেকেও কামিয়ে নেবে। হ্যাঁ, এটাই আর কি। শান্তনু যে Impact রুলটা rule এবারও বোঝালো, থাকছে। সৌরভদা কথাটা তুমি ভুল বলনি, চেরি অন দ্য টপ অফ দ্য কেক, বাট এটা অ্যাকচুয়ালি সেই এটা সব আগেও দেওয়া লোকাল হয়েছে। প্লেয়ারদেরকে হেল্প করবে যারা উঠে আসে। যেরকম আমরা দেখেছি পাঞ্জাব কিংসে আশুতোষ বলে যে ফিনিশারটা, তো ওদের মতো যাদেরকে কেনাই হয় 20-30 লাখ টাকা দিয়ে, তাদেরকে কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করবে এই জিনিসটা, এক্সট্রা মানি। সে তো করবে, আমি তো বলছি ওই বড় লোকরা ওগুলোকে তাহলে গাছপালা লাগাবার জন্য দিয়ে দিক রাজস্থানে। এনিওয়ে MS ধোনি পারবে, ইনভেস্ট করবে। আচ্ছা, স্পিকিং স্পিকিং অফ এম এস ধোনি, আরেকটা ইয়ে আছে, মানে ওই যে ছোটবেলায় বলে আমরা শুনেছিলাম যে সিং ভেঙে বাছুরের দল, ঠিক আছে? তো সেই মোমেন্ট এসেছে গাইস, যেটা নিয়ে আমরা সবাই এতক্ষণ ওয়েট করেছিলাম। আরে কি হবে, থালা খেলছে তো নাকি পারি? मैं बच्चों के साथ नहीं खेलता। থালাকে খেলানোর জন্য একটা আস্ত রুল বানিয়ে দেওয়া হলো, মানে অ্যাকচুয়ালি বানিয়ে দেওয়া হলো না, হেটার্সরা প্লিজ আমাকে কিছু বলে গালাগালি দেবেন না, রুলটা আগে ছিল, রুলটাকে রিইন্ট্রোডিউস করা হলো আর নতুন ভাবে। তো অফকোর্স রুলটা বলছে যে তুমি যদি মানে অ্যাজ এ প্লেয়ার যদি কেউ লাস্ট 5 ইয়ার্সে কোনো রকম কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলে থাকে, তাহলে সে এলিজিবল হবে ফর আনক্যাপ প্লেয়ার। সে যদি রিটায়ারমেন্ট নাও নিয়ে থাকে সেক্ষেত্রেও হবে। মানে ধরো কোন একটা প্লেয়ার, পিয়ুষ চাওলা অ্যাজ ই অফিসিয়ালি অ্যানাউন্স রিটায়ারমেন্ট, আই ডোন্ট থিঙ্ক সো, কিন্তু পিয়ুষ চাওলা লাস্ট 5 বছর ধরে ইন্ডিয়ার হয়ে খেলেনি, ঠিক আছে, ইন্ডিয়ার হয়ে খেলেনি, বিসিসিআই কন্ট্রাক্টেড প্লেয়ারও নয়, কিন্তু এই রুলের ক্ষেত্রে পিয়ুষ চাওলা মানে এলিজিবল, সেরকমই সন্দীপ শর্মাও এলিজিবল। তো এটা এক সেকেন্ড, এই পারি তুই আমাকে বল, তুই এটা কেন বললি যে ও রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে কিনা? হোয়াট ডিফারেন্ট ডাজ ইট মেক? সে তো ধোনি 5 বছর আগে রিটায়ার করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে না, এটাকে হ্যাঁ ঠিকই বলছে কথাটা। কারণ ধরো পিয়ুষ চাওলা খেলছে, চান্স পেয়ে গেল, হুম দিয়ে ও আইপিএল এ আনক্যাপ্ট হিসেবে রিটেন্ড হয়ে গেল, হ্যাঁ, পরে আর এরপর যদি ইন্ডিয়া টিমে চান্স পেয়ে যায় তখন তখন তো আবার ক্যাপ হয়ে যাবে না? তো খেলবে না। না, সেটা কি হয়, তুমি এবার রিটেন করলে 4 কোটিতে, তারপরে এবার তোমাকে তাহলে ছাড়তে হবে, এবার 4 তোমাকে কোটি 4 earn করতে কোটি, হবে। ওই জন্য তুমি যারা ব্যাপার- রিটায়ার করে সেটা তো- তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে পিয়ুষ চাওলা একটা গ্র্যান্ড স্ট্যান্ড আইপিএল দিল, 30খানা উইকেট নিল, ঠিক আছে, তারপরে ইন্ডিয়া টিমে কাম ব্যাক হচ্ছে, হি ইজ অ্যান আইপিএল।
Just আমি because বলি you হোয়াট want. ডিফারেন্ট ডাজ ইট মেক? No, it খেলবে does. তখন কি আছে? It does make a difference. Just because you want a certain player to feature, মানে তুমি যেহেতু চাও MS ধোনিকে খেলতে দেখতে, যেহেতু সে তোমাকে কোটি কোটি টাকা প্রডিউস করে দেবে, তুমি এত বড় একটা হিপোক্রেটের মতো নিয়ম তৈরি করছো, আর সেটাও তৈরি করছো আরে শুধু আইপিএল ইন্ডিয়ান। আরসিবি ফ্যানদের জন্য কোনো ম্যাটার করে না কি কে কি খেলছে না খেলছে। আর আরো একটা বড় জিনিস সৌরভদা, তুমি নোটিস করেছো যে এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য, মানে KKR, ইভেন KKR, ইভেন ইফ দে উইশ টু রিটেইন সুনীল নারায়ণ, দে কান্ট। ভেরি স্যাড। এনিওয়ে, ভেরি স্যাড। মানে আমাদের যে মেশিন এটা রয়েছে, ভালো যেখান থেকে আমরা স্টার প্লেয়ার তৈরি করি, ওখান থেকে আবার কিছু প্লেয়ার বের করতে হবে। কিছু করার নেই। আচ্ছা এবার দাঁড়া, নেক্সট যেটা বলতে যাচ্ছিলাম, তো এম এস ধোনি তাহলে এবারে খেলছে নাকি? সে তো কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে আমাদের রুল বানানো হচ্ছে স্ট্রবেরি হ্যাঁ, ফার্মারকে মাথায় রেখে, তো উনি তো খেলবেন। এবার একটা জিনিস যেটা আমরা এখনো ডিসকাস করিনি খুব একটা, সেটা হচ্ছে যে এই রুলটাই কি আর কেউ বেনিফিট পেতে পারে? মানে সেরকম আর কেউ আছে ধোনি ছাড়া যার কেরিয়ার একটু প্রলংড হলো? মুরলি বিজয় কি এখনো বেঁচে টেঁচে আছে নাকি? হ্যাঁ, তো ওরকম কেউ নেই যে দীনেশ বেনিফিট কার্তিককে ডিএম করো, দীনেশ কার্তিককে ডিএম করো, পেয়ে যেতে পারো অ্যান্সার। কেউ? আরে পপার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। আমার হলো তো দিনেশ কার্তিকের কথা বলছি। না না না, ঠিক আছে, হ্যাঁ সে সে আর কি করা যায়। তো আনক্যাপড রুল অনুযায়ী সেরকম হতে পারে। এবারে আমি পার্সোনালি ফিল করি এবারে ইয়েটা খুব বেশি পুরো যে পলিসি গুলো যেগুলো বের করেছে না, খুব বেশি ইন্ডিয়ান বায়াসড। হ্যাঁ। নট দ্যাট আই এম কমপ্লেনিং মাচ, হ্যাঁ, হুম। কিন্তু খুবই মানে দেখ, একটা জিনিস হচ্ছে ইন্ডিয়াকে ফেভার করা এক জিনিস, ঠিক আছে, অফকোর্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সব খেলবে হ্যান ত্যান, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ার প্রতি কমপ্লিটলি বায়াসড হওয়া। ওই ইন্ডিয়ান কেউ কত টাকায় বিক্রি হচ্ছে সেই টাকায় ফরেন কাউকে ইয়ে হবে, ঠিক আছে। এবং অ্যাজ মাচ অ্যাজ আই ডোন্ট লাইক KKR, আই ডু ফিল ব্যাড ফর ইউ গাইস, যে সিরিয়াসলি মানে ধোনি কোন ইয়েতে খেলছে, যেটা সেটা সবাইকার ক্ষেত্রে কেন না, আমি জাস্ট বলছি খেলুক না কেউ যদি, মানে ইফ ইউ, হ্যাঁ বাট আমাদের, এখানে আমার একটা কথা বলার আছে যে ওয়াই নট সুনীল নারায়ণ, হ্যাঁ দ্যাট ইজ এ ভ্যালিড পয়েন্ট। বাট এটা যেমন ঠিক, তেমনটা এটাও ঠিক যে সুনীল নারায়ণ 4 কোটিতে রিটার্ন হতো না। ও কেনই বা মানতো 4 কোটিতে রিটার্ন হওয়ার জন্য, তাই না না? সেরকম দেখতে গেলে তো এমএস ধোনিও জাস্ট মানতো, মানে কি এমএস ধোনি কি 4 কোটিতে খেলবে? এমএস ধোনি ভেতর থেকে টাকা হ্যাঁ, পাবে, সবাই জানে এটা। কিন্তু হ্যাঁ, তো ভাই, সুনীল নারায়ণ কিন্তু সেই জিনিসটা কিন্তু কিন্তু প্রেফার কিন্তু পেতো না। কিন্তু শান্তনু, মানে MS ধোনি এখন একদম, মানে এই বছর না নিলেও তো ধরেই নেওয়া যেতে পারে নেক্সট ইয়ার হয়তো নিয়ে নেবে রিটায়ার। কিন্তু সুনীল আর নারায়ণ ইউ তো শিওর? একটা ইমেজের ব্যাপার থাকে না, তো সুনীল নারায়ণ কেন यही करते স্যাক্রিফাইস करते করবে? जिंदगी निकल जाएगी, पता भी नहीं चलेगा। আরে সে তো রুল, তো যখন খুশি তুই আবার ওটাকে ডিসকন্টিনিউ করে দিতে হ্যাঁ, পারিস, ঠিক একদম আছে। একদম। তো বাট ওরা যেটা বলছে যে ইম্প্যাক্ট প্লেয়ার রুল, আর এই রুলটা মানে 3টে সাইকেলই থাকবে, সরি এই সাইকেলে মানে 3 বছরই থাকবে। বাট এটা যাই চেন্নাই হোক, তো সুপার কিংস। সৌরভদা, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। তো মানে জোকস কেন? অ্যাপার্ট, এতক্ষণ আমরা অবশ্যই এটা নিয়ে খিল্লি করলাম। তো তোমার কি মনে হয় যে স্ট্র্যাটেজিক দিক থেকে MS ধোনি যদি অ্যাভেলেবেল হয়, আর যে এই সিজনে ওর যে ইম্প্যাক্ট ছিল 4 কোটিতে, ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট চেন্নাই সুপার কিংস 4 কোটি টাকা দিয়ে তার থেকে বেটার উইকেট কিপার ব্যাটসম্যান পেতো? 4 কোটি টাকা দিয়ে? ব্যাপার হচ্ছে ধোনির ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক ওকে উইকেট কিপিং এর জন্য বা ব্যাটিং এর জন্য কেউ চারানাও দেয় বলে, Money is হুম not ঠিক the আছে, factor. একদমই ম্যাটার করে না। মানে হুম ধোনি 20 কোটিতে খেলছে না হুম ধোনি ইয়েতে খেলছে হুম 4 কোটিতে খেলছে, হুম ঠিক আছে, হুম। ম্যাটার করে ধোনি খেলছে কিনা, ধোনি কাদের খেলছে। হ্যাঁ, ধোনি যতদিন খেলছে, আই ডোন্ট থিঙ্ক চেন্নাই সুপার কিং দে গিভ টু ফাকস অ্যাবাউট উইনিং এনিথিং। ইয়েস। They do win most of the times, but they really should not. কোহলি এসে যে বলেছে ডাইরেক্ট, ঠিক আছে, যে আরসিবি হচ্ছে থার্ড বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে, ওটা ঠিক না ভুল পরের কথা, বাট কোহলি একবারে সে তো কোনো মানে অশিক্ষিত রাস্তার ছাবড়ি নয়। সে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, এত কিছু জানে। সে ভেবে চিনতে বলেছে একটা জিনিস, যে ইন টার্মস অফ ইম্প্যাক্ট আরসিবি কখনো কোনো কিছু জেতেনি, ঠিক আছে, একটা ওরকম চোকার্সের তকমা জুড়ে গেছে, তারপরেও এই কোটি কোটি মানুষ, এটা কি মানে শুধুই ইয়ে না যে কোহলি খেলছে বলে এই পুরো জিনিসটা না, জাস্ট একটা পুরো সবকিছু মিলিয়ে ওরা একটা বেস তৈরি করতে পেরেছে, ঠিক আছে। এবং অবশ্যই ওখানে কোহলি সেটা হচ্ছে সেন্টার পিস। সিএসকে এর ক্ষেত্রে জিনিসটা আরো আলাদা। মাইন্ড ইউ, আরসিবি মানে যারা আমরা যারা ওল্ড এনাফ, মানে বেসিক্যালি তুই আর আমি,
তো আমরা জানি যে আরসিবি টিমটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে কোহলিকে ঘিরে হয়নি। কোহলি ছিল একটা এক্স্যাক্টলি। এক্সাইটিং নিউ প্রসপেক্ট, ঠিক আছে, এখন যেমন জয়সওয়াল বা তার চেয়েও কম ছিল আরো অনেক, ঠিক আছে। তো এইরকম একটা জায়গা ছিল, সেখানে সিএসকে গড়া হয়েছিল এইভাবে। ধোনি বলেছিল যে আমি মার্কি প্লেয়ার হব না, কিন্তু লাইক ও ওইরকম একটা একটা টিম পুরো ধোনিকে ঘিরে হবে, সেও চেন্নাই যেত যেত, হায়দ্রাবাদে যেতে যেত, ডাজন্ট ম্যাটার, ও যেখানে যেত ধোনিকে ঘিরে ওটা হতো। সো ইট হ্যাপেন্স যে শ্রী সিমেন্টস এর সাথে ওর ওরকম টাই আপ ছিল, সেটাকে যে চোখেই তুই দেখবি। আর ও হ্যাঁ, এবং এখনো তো ও শ্রীনিবাসনের সাথে ওর এখনো একটা ও রিলেশন ছিল। এখনো তো সিএসকে ওয়ান অফ দ্য ওনার্স, শেয়ার আছে ওর কাছে, সো শিওর, স্টেক নিজেই হোল্ডার্স, নিজেকে হ্যাঁ। টাকা তো দেবে। অবভিয়াসলি, সো আই ডোন্ট থিঙ্ক দে কেয়ার, হ্যাঁ, এবং দে রিয়েলি শুড নট। yeah, হ্যাঁ, ধোনি এখনো মানে ধোনিকে আমি তো বলবো 50 কোটিতে রিটার্ন করতে হলে 50 কোটিতে রিটার্ন করুক, ইট ডাজন্ট ম্যাটার, yes. ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আর বিশেষ করে এই এখন যখন এত বড় ইয়ে বানিয়ে দিয়েছে, ঠিক আছে, তো পার্টস বানিয়ে দিয়েছে, তখন আর এটা খুব বেশি ম্যাটার একদম করে একদম না। একদম কিন্তু 120 কোটি টাকা তোমার এর কাছে যদি থাকে এবং তুমি যদি পারো, তুমি কেন ধোনিকে 4 কোটিতে রিটার্ন করবে না, ইফ হি ওয়ান্টস টু প্লে। এরপরেও একটা জিনিস যে মানে টেনিসে একটা কথা আছে, নন প্লেইং ক্যাপ্টেন, ঠিক ইয়েস, আছে। ইয়েস। সেই জিনিসটা সেই জিনিসটা কিন্তু বেসিক্যালি ধোনি সিএসকে তে, মানে তুই এইসব ব্র্যান্ড ফ্যাক্টর হ্যান ত্যান বাদ দিও, জাস্ট ধোনির ওখানে উপস্থিত থাকা, জাস্ট ধোনির ওই ওদের সাজেশন দেওয়া। হ্যাঁ, এবার তুই বলতে পারিস যে কেন ওটা তো ওভার দ্য টেলিফোনও হতে পারে না, ওটা পারেন। ওই ওখানে হিট অফ দ্য মোমেন্টে যে জিনিসগুলো করে, যে ভালো সিদ্ধান্তগুলো নেয়, যে গাইডেন্স গুলো অফার করে, এগুলো প্রাইসলেস, ঠিক আছে। এবং ধোনির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ধোনি এক্স্যাক্টলি ঠিক ফর্মে নেই, খারাপ খেলছে, এই জিনিসগুলো না। ধোনিকে নিয়ে টেনশন একটাই, ওর ফিটনেসটা। ওর আরো ভালো করে বললে ওর পাটা কোন জায়গায় আছে সেইটাই ইয়ে করছে। ও যদি ফিট থাকতে পারে, হি ক্যান স্টিল হিট দ্য বল, ঠিক আছে। এবং And ওরা he was লিটারালি hitting সাতটা the ball. আটটা He অলরাউন্ড was hitting the ball better হিটিং than দ্য বল। most. Yes. মানে ও তো তো এবার ব্যাপার বেশিরভাগ হচ্ছে যে তাপড় তাপড় স্ট্রাইকারদের থেকে বেটার ব্যাট করেছে এবারে। হ্যাঁ, তো মানে আহ 7টা 8টা অলরাউন্ডার কিনে বসে থাকে ওরা প্রত্যেকবার, হ্যাঁ, ঠিক আছে, তার মধ্যে 3 4টে আরো বেঞ্চে বসে থাকে। সেটা কেন? যাতে ওরা ধোনিকে খেলাতে পারে, অফকোর্স। তার উপর একদম। যখন ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা ইয়েস, যখন চলে এসেছে, তখন আর এক্স্যাক্টলি। এটাতে কিছু ইয়ে নেই। আচ্ছা, এরপরে আমরা আজকে ফাইনাল একটা জিনিস শান্তনুর কাছে যাব। আমার তার আগে একটা প্রশ্ন আছে। এখান থেকে ধোনির কথা তোমরা যখন বলছো তখনই মাথায় এলো যে আমরা একটু আগে ডিসকাস করলাম ফোর্থ এন্ড ফিফথ রিটেনশন হবে 18 কোটি আর 14 কোটি। তো হ্যাঁ, ধোনিকে যদি রিটেন করে, ধোনি তো 4 কোটি পাবে, এবারে হুম। ধোনির নামটা কোথায় দেবে? ফার্স্ট রিটেনশন, সেকেন্ড রিটেনশন, থার্ড রিটেনশন, ফোর্থ রিটেনশন, ফিফথ রিটেনশন, দেখ, মানে এটা কি ফিফথ রিটেনশন অটোমেটিক্যালি হয়ে যাবে নাকি? আনক্যাপ প্লেয়ার তুই যাকেই রিটার্ন কর, ও তো 4 কোটিতে তুই রিটার্ন করতে পারবি, তাই না? বাট তুমি যদি সেটা থার্ড হিসেবে করো, তখন তুমি 11 কোটির জায়গায় 4 কোটি দিচ্ছ, তারপরের থেকে তোমাকে 18 কোটি না, দিতে হচ্ছে। ফিফথ ফিফথ একই রকম ভাবে তুমি যদি ফিফথ ফোর্থ রিটেনশনে ধোনির নাম fifth- রাখো, তখন তোমাকে তো 18 কোটি দিতে হচ্ছে না। ফিফথ বা সিক্সথ রিটেনশন হবে না যখন সিক্স রিটেনশন কি করে হবে? আমি বলছি কি, হয় করতে হবে তোমার প্রথম 4টে রিটেনশন রাখলে, যেখানে তুমি 18, 14, 11, হুম, হুম, তারপরে তুমি 18 দিলে কাউকে, তারপর ধোনিকে 4 দিলে। হ্যাঁ, হ্যাঁ, বা তুমি, আমি বুঝতে পারছি না এটা বিসিসিআই থেকেও বা আইপিএল গভর্নিং কাউন্সিল থেকেও এখনো ডিসকাস করেনি যে এই রিটেনশনটা কিভাবে হবে। এটা কিন্তু একটা ভালো টকিং পয়েন্ট, আই থিঙ্ক। আরে ওরা 4 জনকে রিটেন করলো ওই স্ল্যাবের ভেতরে, হুম তারপরে ফিফথ হুম প্লেয়ার হুম। হিসেবে ধোনিকে আনক্যাপ ক্যাটাগরিতে রিটেন করলো। ওকে, মানে আচ্ছা ঠিক আছে। কারণ আনক্যাপ্টের জন্য তো তুই তো 4 কোটি খরচা করবি না। হ্যাঁ হ্যাঁ, সে তো করছি। হুম। আচ্ছা শান্তনু, তোর কাছে একটা জিনিসে আসবো, যেহেতু আমরা এতক্ষণ ধোনিকে নিয়ে সময় দিলাম। এবার তুই বল, এই এই যে এই এই পলিসিতে এখন যে রুল গুলো চেঞ্জ হলো আর হলো, ঠিক আছে, আনক্যাপ প্লেয়ারের ব্যাপার, এইগুলো সবকিছু দাঁড়িয়ে রোহিত শর্মাকে কিভাবে জিনিসটা এফেক্ট করছে পুরো জিনিসটা? এটা কিন্তু একটা বিশাল বড় ভ্যালিড পয়েন্ট, বিশাল বড় একটা পয়েন্ট যেটা তুমি বললে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা টিম যেখানে ক্যাপ্টেন অলরেডি হার্দিক পান্ডিয়া, সেটা ও থাকবেই। সেকেন্ডলি বুমরা, হার্দিক পান্ডিয়া, আমি একটা অ্যাজাম্পশনে ধরে নিচ্ছি, তাহলে আমাদের ডিসকাস করতে আই থিঙ্ক সুবিধা হবে। তো ধরে নিলাম হার্দিক পান্ডিয়াকে 18 কোটি দিল, সেটা ফার্স্ট রিটেনশনই হবে। সেকেন্ড অবভিয়াসলি বুমরা যাবে, থার্ড রিটেনশন যাবে সূর্যকুমার যাদব। এখানে আমার একটা সমস্যা হচ্ছে যে তুমি ওটা প্লেয়ারদের রেপুটেশন অনুযায়ী 1 2 3 সাজাবে, নাকি স্যালারি ক্যাপ অনুযায়ী 1 2 3 সাজাবে? এটা পাহাড়িতে জাস্ট কথাটা বলো, আমি তারপরে আমার আমি পয়েন্টটা এটা আবার নিয়ে আসছি। আমি এটা নট নিয়ে টু মেনশন
সূর্যকুমার যাদবও এখন ইন্ডিয়ার ক্যাপ্টেন। হ্যাঁ, আমি ওই জন্য বললাম এক্স্যাক্টলি, হয়তো এবং হট করে হার্দিককে চেঞ্জ করে এটা শুধু নিয়ে সেরা প্লেয়ার তাই নয়। এটা নিয়ে ভিডিওর মাঝখানের অংশে আমি যেমন যখন রাজস্থান রয়্যালস এর কথাটা বললাম, তখনই আমি বললাম যে এটা অনেক কিছু কমপ্লিকেসি তৈরি করবে অ্যামাংস্ট প্লেয়ার্স। কারণ প্লেয়াররা যদি পারফর্ম করে, তারা যদি ইন্ডিয়ান প্লেয়ার হয়, যেমনটা সৌরভদা বললো স্কাই ইজ ইন্ডিয়ান ক্যাপ্টেন, যদি ক্যাপ্টেন হয় তারা কেন চাইবে না বেশি মানে ওপরের সারিতে থাকতে রিটেনশন লিস্টে। তারপরে তুমি যদি আবার রোহিত শর্মা হও, তুমি তো তখন মনে হবেই তুমি ওয়াই উড ইউ ওয়ান্ট টু বি দ্য ফোর্থ অর ফিফথ রিটেনশন অফ এনি টিম। লেট ইট মানে মুম্বাই ইন্ডিয়ান্সও যদি হয়, সে তো আর ক্যাপ্টেন নেই, সে তো চাইবে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তো তো এটা আমার পয়েন্টটাতে যদি আমি আসি, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম তিনটে রিটেনশন আমি মনে করি হবে, যদি মুম্বাই প্রিফার করে তাহলে হার্দিক পান্ডিয়া, দেন বুমরা, দেন সূর্যকুমার যাদব। তারপরে তারপরে যদি রোহিত শর্মার কথা আসে, রোহিত শর্মা 18 কোটি টাকা পাবে। আমি ধরলাম যে রোহিত শর্মাকে থার্ড রিটেনশন ওরা দিল, বা 11 কোটি দিল। রোহিত শর্মা যেটা কথাটা তুমি বললে একটু, রোহিত শর্মা কেন হতে চাইবে, আই ডোন্ট থিঙ্ক রোহিত শর্মা এখন রিয়েলি বেশি ম্যাটার করে, কারণ ও অলরেডি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, টি-20 খেলা ছেড়ে দিয়েছে। তো মেবি খুব একটা বেশি ম্যাটার করে না প্যারেন্ট এতদিন যেখানে খেলো সেখান থেকে ছেড়ে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার। আর এখন যেহেতু স্যালারি ক্যাপটা এমনও নয় যে প্রচুর কম, মানে 10 কোটির নিচে, আগে যেটা 7 কোটি অবধি ছিল সেটা সেখানে চলেছে, সেরকমও নয়, লোয়েস্ট 11 কোটি আসছে। তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। আর আমার এটাও মনে হয় না যে সমস্যা মুম্বাই হবে ইন্ডিয়ান্স, শান্তনু, সমস্যা হবে, যে কারণেই এটা ইন্টারেস্টিং হয়েছে। সমস্যা এই কারণেই হবে, হ্যাঁ, কোনো টিম, আমি কি বলছি, কোনো ফ্র্যাঞ্চাইজি পাঁচটা পাঁচটা হ্যাঁ রাখতে পারবে না, হ্যাঁ সবাই অলমোস্ট হাইয়েস্ট 4টা অব্দি হ্যাঁ, যাবে। আর এবং কেউ যদি আনকেপ্ট কাউকে রাখতে চায়, মুম্বাই ইন্ডিয়ান্সের আরো মানে করা উচিত নয়, তার কারণ যতই আমরা মুম্বাই বা তুই হাইপ করিস না কেন, ইউ ডু রিয়েলাইজ দ্যাট ইন দ্য লাস্ট সাইকেল তিলক তারা কিন্তু খুব একটা ভালো খেলেন। তোরা চ্যাম্পিয়ন হওয়ার করেনি। পরের 4টে বছর ভালো খেলিসনি, সুতরাং তারা হ্যাঁ, চাইতেই পারে নতুন করে টিম, নতুন করে নয়, 3-4 জনকে নিয়ে ম্যাক্সিমাম, বাকিটা নতুন করে গঠন করতে। তো সেক্ষেত্রে তুই আমরা টিম বাজেট বেশি ডিসকাশনে বেশি চাইবি। যাবো না, টিম ডিসকাশন নিয়ে পরে একটা হ্যাঁ ভিডিও হ্যাঁ বানাবো। হ্যাঁ, বাট এখানে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ কেকেআর বলেও কেকেআর এ প্রচুর কেকেআর পড়বে কম নামি প্লেয়ার কারণ যারা ভালো কোনোদিনই পারফরমেন্স এমন দিয়েছে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স। শান্তনু। আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, সরি টু ইন্টারাপ্ট। তুই 2020-তে তো মানে আমরা সবাই দেখেছি, তুই কেন, সবাই দেখেছি 2020-তে মুম্বাই ইন্ডিয়ান্স ফেল্ট লাইক আনবিটেবল, সেরকমই 2024-এ কেকেআর ফেল্ট লাইক আনবিটেবল, রাইট? এই দুটো টিমই মুম্বাই কিন্তু 2021-এ আমরা জানি কি অবস্থা হয়েছিল ওদের। আর একজন প্লেয়ারের উপরে তো পুরো টিম দাঁড়িয়ে থাকে না, কিন্তু কোর্টটা তো সেমই ছিল, তাই না? তাই আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে কোর্টটাকে যদি আমরা রিটেন করে নিই এবং যেমন তেমন করে, যেরকম কেয়ার করে থাকে, 8টার বেশি প্লেয়ার নিতে চায় না, যদি করে নি তাহলে আবার সাকসেসফুল হয়ে যাবো। দিস ক্যান হ্যাপেন বাট এভরি ইয়ার, দ্য রাইট? ডিফারেন্স ইজ, মুম্বাই ইন্ডিয়ান্স এর ওই সময় যে টিমটা ছিল সেটা প্রত্যেকটা প্লেয়ার নামি প্লেয়ার ছিল, নামি। যেটা কুইন্টন ডিকক যে হ্যাঁ জিনিসটা করেছিল এখানে, হ্যাঁ সেটা হয়তো জেসন রয় করেছে। হ্যাঁ বাট জেসন রয় অক্সেনে এলে কিন্তু কুইন্টন ডিককের মতো মানে হাইস্ট একটা বেশি ভ্যালু পেয়ে যাবে না, বা ফিলিপ সল্ট ওই ভ্যালুটা পেয়ে যাবে না যেটা কুইন্টন ডিকক পেয়েছিল। ওরা নামি প্লেয়ার ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্যাটা হয়েছে কি, ওই প্লেয়ার গুলোকে রিটেন করতে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্স। এখনো যদি টিমটা আমরা দেখি, 8টা প্লেয়ার পাবো যাদেরকে মেগা অপশনে গেলে 10 কোটির উপরে দাম চলে যাবে, সেটা কেকেআর এর ক্ষেত্রে হবে না। তো মুম্বাই কিন্তু ইন্ডিয়ান্স এর কিন্তু রিটেনশনটা মাই সবচেয়ে বেশি টাফ মানে হবে। আমি ওখানেই ঘুরে ফিরে আসছি যে ওই কোরকে রিটেন করেও ওদের পারফরমেন্স কিন্তু টপ নচ হয়নি। সেটাই আমি ভয়, মানে সেটাই আমার কোশ্চেন, যে কেকেআর সব 6জনকে রিটেন করলেও ওরা কি এই ফর্মটা ধরে রাখতে পারবে? ইউ ক্যানট বি শিওর অ্যাবাউট না, সেদিকে আমরা যাচ্ছি না, আমরা অক্সেন স্ট্র্যাটেজিটার দিকে কথা বলছিলাম। হ্যাঁ। যাই হোক, এটাকে বেশি লেন্দি করে লাভ নেই, এটা আমার পরে অবভিয়াসলি একটা ভিডিও তো আসবে অপশনের আগে আমার, তখন এটা নিয়ে ভালোভাবে ডিসকাস কারণ করবো। এইবারের অপশন আমার মতে, যেহেতু ইন্টারেস্টিং জিনিসগুলো এসছে, অনেক কিছু আপডেট হয়েছে, আমার মতে এইবারের অপশনটা উইল বি দ্য মোস্ট এক্সাইটিং এভার। অবভিয়াসলি। আচ্ছা, এবার দেখ, কেকেআর এর একটা প্রবলেম আরো আছে, যে কেকেআর দে হ্যাভ লস্ট দেয়ার কোচ, ঠিক আছে? সো এটা অন্যান্য টিমের ক্ষেত্রে যত বড়, ওই যাই বটে, হ্যাঁ, আরে ওই হলো। তো অন্যান্য টিমের ক্ষেত্রে যতটা ইম্প্যাক্ট রাখে, ওদের ক্ষেত্রে এটা আরো অনেক বেশি সিগনিফিকেন্ট ছিল, ঠিক আছে? অ্যান্ড ও লিটারালি ওদের মানে ফেস অফ দ্য টিম ছিল, ক্যামেরার পেছন থেকে হলেও। তো যাই হোক, আমি তোদের কাছে লাস্ট শেষ করার আগে তোদের কাছে আমি একটা করে কোয়েশ্চেন রাখছি, ঠিক আছে? সেটা হচ্ছে, তোদের দুজনকে আমি দুটো করে নাম পিক করতে দিচ্ছি। এই যে Okay. আমরা যে কেওসটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, ঠিক আছে? তোদের জাস্ট দুটো করে প্লেয়ারের নাম বল। পাহাড়ি, আগে তোর কাছে যাব, যে দুটো প্লেয়ার তোর মনে হয় যারা এবারে এই কেওস আরো বাড়াতে পারে। রোহিত শর্মা হতে পারে, সূর্যকুমার যাদব হতে পারে, তুমি দেশি আমাদের বিকেএল হতে পারে, ইন্ডিয়ান প্লেয়ার জানতে চাইছো না? যে হোক, ওকে, এনিওয়ান, ওকে, যে এই ধরনের একটা এই পুরো রিটেনশন রুলটার জন্য দুজন কেওস সৃষ্টি করতে পারে বলে তোর মনে, যেমন হার্দিক পান্ডা আগের বার করলো, আচ্ছা, এগুলোর মধ্যে এরকম জাস্ট দুটো প্রেডিক্ট করতে বলছি, হ্যাঁ, Okay, প্রেডিক্ট okay. করতে বলছি।
হ্যাঁ, ওকে। সো ওভারসিজ প্লেয়ার আমি একটা পিক করছি আর ইন্ডিয়ান প্লেয়ার একটা পিক করছি। ওভারসিজ প্লেয়ার আমার পিক হবে শিওর। ট্রাভিস হেড। ওকে, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ। আর ইন্ডিয়ান প্লেয়ার আমার মনে হচ্ছে রিয়ান পরাগ। ইয়েস। আই Vikas ডোন্ট, Pahari and his বিকজ obsession with Ryan বিকজ Parag. আই হ্যাভ দ্য রিজনিং বিহাইন্ড ইট। কারণ আমি এটা তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ইফ আর আর ডাজন্ট রিটেন রিয়ান পরাগ এবং ও যদি অপশনে যায়, তাহলে হি উইল ডেফিনেটলি ফেচ মোর দেন 10 crores। একদম একদম। এবং ভাই, আরো বেশি হতে পারে। ওর যা পার্সোনালিটি সেই সেন্সে। শান্তনু, তোর কাছে আসবো দুটো। আমার তো একটা রোহিত শর্মা, তুমি যেটা বললে রোহিত শর্মাকে বাদ দিয়ে বলছি, রোহিত শর্মার যেহেতু নামটা বলে দিলে, আমি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে একটা বলছি। মুম্বাই ইন্ডিয়ান্স এর খুব একটা সমস্যা হবে তিলক ভার্মাকে নিয়ে। তিলক ভার্মা ওরা কি করবে আমি এখনো জানি না। তিলক ভার্মাকে ছেড়ে দিলে ওরা পাবে না, এটা আমি শিওর। যেটা রিয়ান পরাগের জন্য তুমি বললে, তিলক ভার্মার জন্য একটা সমস্যা হবে। অ্যান্ড আর একটা আমার মনে হয় আরসিবি থেকে হতে পারে, যেটা আরসিবি থেকে যদি ফাফকে ওরা রাখতে চায়, আমি জানি না আরসিবি কি করে, যদি ফাফকে রাখতে চায় সেখানে একটা বড় অ্যামাউন্ট যাবে, আর আমার মনে হয় না ফাফ। আই ডোন্ট থিঙ্ক রাখবে। ঠিক তো আছে, ওটা যদি একটা এটা রাখে নিয়ে সেখানে ডিটেল একটা ডিসকাশন অবশ্যই হওয়ার একটা স্কোপ আছে। তো আমরা অবশ্যই ওটাতে পরে আসবো। আচ্ছা, আমরা শেষ করার আগে আরেকটা জিনিস লাস্ট বাকি রয়ে গেছে, যেটা আমরা কভার করিনি। সেটা হচ্ছে যে আহ, ওই যে ইনজুরি রিপ্লেসমেন্টের ব্যাপারটা, ওটা এবারে স্লাইড চেঞ্জেস করেছে হুম। পাহাড়ি। ওটা যদি একটু বলিস, এন্ড সঙ্গে এটা কেন, মানে সঙ্গে এটাও এক্সপ্লেন যদি একটু করিস যে কেন এই ইনজুরি রিপ্লেসমেন্টের যে আমাদের জিনিসগুলো আছে, সেগুলো লজিক গুলো সব ফালতু। ইঞ্জুরি রিপ্লেসমেন্ট বেসিক্যালি আগে ছিল রুল যে 7 নম্বর ম্যাচ অব্দি যদি তোমার কোনো প্লেয়ার ইনজার্ড হয়, তুমি তাকে রিপ্লেস করতে পারবে, ইন্ডিয়ান স্ল্যাশ ওভারসিজ। ওটাকে চেঞ্জ করে 12 নম্বর ম্যাচ অব্দি করা হয়েছে, কারণ এখন এত হেক্টিক শিডিউল থাকে মানে ক্রিকেট ক্যালেন্ডারে। তো সেটাকে মাথায় রেখে, অ্যাকর্ডিং টু আইপিএল জিসি, সেটাকে মাথায় রেখে ওটা ওরা এক্সটেন্ড করেছে 7th ম্যাচ থেকে 12th ম্যাচ অব্দি। মানে 12th ম্যাচে যদি তোমার কোনো প্লেয়ার ইনজার্ড হয়, তারপরেও মানে ধরো মুম্বাই ইন্ডিয়ান্স এর উদাহরণ দিচ্ছি, মুম্বাই ইন্ডিয়ান্স 12 ম্যাচের সময় দেখছে ওরা কিন্তু প্লে অফ স্পটে যেতে পারে বা 1-2 এর ভেতরে আছে। তো তারা কেন চাইবে ওদের কোনো প্লেয়ার ইনজার্ড হয়ে গেলে তার রিপ্লেসমেন্ট যদি পায়, তো তারা তো খুশিই হবে তাতে, তাই না? তো সেই সময় তারা রিপ্লেসমেন্ট পেয়ে যাবে, বা যে কোনো টিম যদি ওরকম ফ্যাসাদে পড়ে তাহলে রিপ্লেসমেন্ট ওরা পেয়ে যাবে। ওকে, সো গাইজ, আমাদের দেখলেন একটা আইপিএল রিটেনশন নিয়ে আলোচনা হলো। আমরা তিনজনে বসে একটা বেশ মজার টাইম কাটালাম। আমরা আশা করছি আপনাদের কিছু কনফিউশন দূর করতে পেরেছি, এবং আমি মনে প্রাণে আশা করছি আরো কিছু কনফিউশন বাড়াতে পেরেছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও কমেন্টসে আমাদের জানাবেন যে কেমন লাগলো, এবং সঙ্গে এটা মেনশন করবেন আপনাদের কি মনে হয় যে নেক্সট হার্দিক পান্ডা, নেক্সট আইপিএল অকশনে কে কেওস সৃষ্টি করবে, সবচেয়ে বেশি ড্রামা কাকে নিয়ে হতে পারে। আপনারা কমেন্টসে জানান এবং আমাদের সাবস্ক্রাইব করুন ফাইনালি বাঙালিতে। এই কোশ্চেনটা আমি রাখতে চাই যে কোন টিমগুলো বেশি সুবিধা পাবে আর কোন টিমগুলোর জন্য খুবই ইজি হয়ে গেল এই আর অপশন। কেন কেন টিমগুলোর নাম মুম্বাই ইন্ডিয়ান্স আর কে কে আর? কেন যে টিমগুলো বেশি সুবিধা পেলো সেটা আরসিবি। আর সিরিয়াসলি আর্লি প্রেডিকশন আমি লাস্ট একটা এটা বলে দিতে চাই যে আমি চাইবো কেকেআর যেন 5 বা 6 জনকে রিটেন না করে, প্লিজ, আই বেগ অফ ইউ। আমরাও চাইবো কেকেআর যেন আজ না যেতে। আমি চাইবো কোন টিম যেন 5 বা 6 জনকে রিটেনশন না করে। ইটস সো বোরিং। হ্যাঁ, আরে কারণ কেওস হতে দে হ্যাঁ। তাহলে আর আইপিএল যাই হোক, দেখার মানে কি হবে? আমাদের এইসব চলতে থাকবে, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার টেয়ার করতে থাকুন, ঠিক আছে? আমাদের এই আলোচনা চলতে থাকবে এখনো ভিডিও শেষ হওয়ার পর। ভালো একটা সময় কাটলো, নমস্কার।